স্টুডেন্টের কাছে যাব, পড়াশোনা করেছে কিনা, যদি না করে তাহলে তাদের আজকে ভাইরাল করার ব্যবস্থা করছি। কারণ আমি শুধু এই আসছি, ইন্টারভিউ দিচ্ছি, আর ইন্টারভিউ জিজ্ঞাসা করার পর কতগুলো উত্তর আমি স্যাটিসফাইড হচ্ছি না। সেই কোশ্চেনগুলো আদৌ অনেকে জানছে, অনেকে জানছে না। সেই স্যাটিসফিকেশনটা ফ্যাক্টর, মূল জায়গায় আমাদের যেতে হবে, কারণ জানুয়ারির মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। আর যা ভ্যাকান্সি আছে তাতে ভালো কিছু কথা না বললে চাকরি পাওয়া টাফ হয়ে যাবে। সুতরাং আমাদের মতো করে, আমরা আমাদের মতো করে বেশি করে ভালো কথা বলবো, সেটাই স্বাভাবিক। আচ্ছা, যেটা তোমাদের অলরেডি পাঠিয়েছি, কাম টু দ্য পয়েন্ট। এই ওয়ার্ল্ড এইডস ডে এবারে কি উদ্দেশ্য ছিল, এই বছর কি করা হয়েছে সেটা মাথায় রাখতে হবে, খাতা কলম হাতে রাখো। তারপর আছে 2 ডিসেম্বর ওয়ার্ল্ড পপুলেশন প্রিভেনশন ডে, 5th ওয়ার্ল্ড সয়েল ডে। তোমরা জানো যে ওয়ার্ল্ড সয়েল ডে নিয়ে সারা ভারতবর্ষের কলকাতা থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিশ্ব মাটি দিবস উপলক্ষে বিরাট বড় মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, 10ই ডিসেম্বর আমরা হিউম্যান রাইটস ডে। তার পরিবর্তে আর একটা জিনিস লিখে নাও, 10ই ডিসেম্বর আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই 10 তারিখেই আমরা কি নোবেল প্রাইজ দেই। আর যখনই নোবেল প্রাইজ 10 তারিখে দেই, তখন নোবেল সম্বন্ধে কিন্তু ফেস করতে হবে। 10 তারিখে ইন্টারভিউ কার কার আছে? ভেরি গুড, দাঁড়াও, তোমার 12টা বাজানোর জন্য আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো। বি কেয়ারফুল, ওর কাছে মাইক্রোফোন নিয়ে চলে যাও। ও যদি উত্তর না দিতে পারে, ওর এখানে আমি সুন্দরবনে পাঠাবো। অদ্ভুত ব্যাপার, ওর বাড়ি সুন্দরবন। হ্যাঁ, এসএলএসটি পার্টি। আচ্ছা, প্রথম কোশ্চেন, 10ই ডিসেম্বর হচ্ছে আমরা হিউম্যান রাইটস ডে হিসাবে পালন করছি। হিউম্যান রাইটস ডে মানে কি? ওকে জিজ্ঞাসা করছি, তোমরা ওর সঙ্গে একে নিয়ে যাবা। আর তোমাদের সুন্দরবনে বাঘ আছে, বাঘের সামনে দিয়ে দেবা, লড়াই করবে। খায় না। ও, বাঘে মানুষ খায় না? খাচ্ছে, যারা ওই মাছ ধরতে যায় তাদের মধু ঘাটতে। ও, ওদের খায়, মেয়ে মানুষ খায় না? না। যে কথা বলছিলাম, তাহলে হিউম্যান রাইটস ডে মানে কি? মানবাধিকার। ভেরি গুড, মানবাধিকার মানে কি? মানুষের জন্মগত যে অধিকার নিয়ে জন্মায়, সেটা হচ্ছে মানুষের। কি কি তার মধ্যে? 3টে কি কি? তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান সম্বন্ধীয় যেগুলো রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান। ভেরি গুড। এই মানবাধিকার যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? সেই মুহূর্তে মনে নেই, মোটামুটি 200-র কাছাকাছি নাকি? ভারতের অবস্থান প্রায় 100-র উপরে। এইচডিআই, এটাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, বেশ, এটা মানবাধিকারের জায়গা গেল। 1992-তে প্রস্তাব, 1993-তে প্রথম পাস। ভেরি গুড। তাহলে হিউম্যান ডে। আবার এই তারিখটাই আমরা বলি কি, এই তারিখেই নোবেল প্রাইজ দেওয়া হয়। কেন 10 তারিখে নোবেল প্রাইজ দেওয়া হয় কেন? অ্যালফ্রেড নোবেল নামে যে ব্যক্তি ছিলেন, তার প্রচুর সম্পত্তি ছিল এবং তিনি মারা যাওয়ার পরে সেই সম্পত্তিগুলোকে চেয়েছিলেন যে দেশের কাজে, অর্থাৎ ওনার মৃত্যু দিবসকে স্মরণীয়। এই নোবেলের ক্ষেত্রে খুব বেশি তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে যেটার উপর বলো সেটাই দিয়েছি তোমাদের। আমি কি কি দিয়েছি? এই নোবেল প্রাইজের মধ্যে 2-3টে জিনিস বলো। সাহিত্যে কে পেয়েছো? তো ভেরি গুড, কাল, এটা হাঙ্গেরি থেকে পেয়েছে। আর শান্তির উপর? ভেরি গুড, মাসাডো। অর্থাৎ ইনি কোথা থেকে পেয়েছেন? ভেনেজুয়েলা। মূলত শান্তি আর সাহিত্যটাই বেশিরভাগই জিজ্ঞাসা করে। বিজ্ঞান আমরা কম বুঝি, ওই জন্য। তবে বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু সায়েন্স থেকেও জিজ্ঞাসা করবে। তাহলে তোমাদের হাতে আমি এই মুহূর্তে এই বছরের নোবেল প্রাইজের দিয়েছি। আচ্ছা, 10 তারিখে তোমাকে আর 10 তারিখের বাইরে যাবে না। ऐसा भी हो सकता है তোমার 10 তারিখের ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ এই নোবেল পুরস্কার, তারপরে হিউম্যান রাইটস ডে, এই নিয়ে তোমার ইন্টারভিউ কমপ্লিট, বাড়ি চলে যাও। এবার জানুয়ারিতে যারা গোয়িং টু ফেস দ্য প্রাইমারি ইন্টারভিউ, তাদের জানুয়ারি মর্মে মুখস্থ করতে হবে। কার কোন তারিখে পড়বে বলা মুশকিল। যেমন ধরো কারো পড়ে গেল, দেখা গেল 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি পড়বে তো? 25 তারিখে পড়লো, ওই দিনে পড়বে কেন? তো ছুটি। তা 26শে জানুয়ারি পড়লো, বললো না 25 তারিখে পড়লো। তাহলে আমার কোশ্চেন, মাইক্রোফোনটা নিয়ে যাও। আচ্ছা, যে পারবে তার কাছে যাবে। বলো, এইবার 2026-এ কততম
প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। এর বিপদে আমি ফেলেছি। বলো কততম? জোরসে বলো, ৭৭তম। দিলসে বলো। ৭৭তম। জয়মাকালী বলো না যেন আবার। ঠিকই বলেছে কিন্তু ৭৭তম। এই সব তম বের করতে গেলে কি করতে হবে? কত বিয়োগ করতে হবে? যে সালে হয়েছিল সেটা। ভেরি গুড। যেমন ধরো কারো বছর 1 বছর বয়স, 1 বছর হয়ে গেলে সে জন্মদিন পালন করলো, তার প্রথম জন্মদিন, তাই তো? কি বলো, প্রথম জন্মদিন তো? দ্বিতীয়। কি প্রথমবার তো সে জন্মেছিল নাকি? না জন্মালে বছর প্রথম বলো কি হয়? তাহলে মাথায় রাখতে হবে দুটো কাজ করতে পারো। 50-এ প্রথম হয়েছিল তো 126 থেকে 49 বিয়োগ করো, ऐसे भी हो सकता है। আবার যে বছর হয়েছিল সেটা বিয়োগ করো, ও বললো লাস্টে 1 যোগ করো, ঠিক আছে? কেউ কি প্রথম বছর তো প্রথম, ব্যাস। এইবার প্রতিটি বছর কিন্তু এক একজন করে কি থাকে, কে থাকে? আমন্ত্রিত থাকে। তিনি এসে কি করে? বক্তব্য রাখে যে the guest of the 77 Republic Day of India is the top leadership of the European Union, নাম হচ্ছে উর্সুলা ভন ডার লায়েন। লায়ার কথাটি হলে আরো ভালো হতো। হ্যাঁ উর্সুলা, বুঝতে পারছো? আরশোলা ব্যাপারটা আমার কাছে আসে যাচ্ছে। দেখো URSULA, আরশোলা হচ্ছে না উর্সুলা হচ্ছে? যদি আমরেলা আমরেলা হয় তাহলে তো এটা আরশোলা হওয়া কথা। আরশোলা ভন ডার লায়েন। কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখো। যেমন ধরো 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে, 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার 12ই জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে। আচ্ছা, কার জন্মদিন? স্বামীজির জন্মদিন। তাহলে স্বামীজির সম্বন্ধে 2 অক্ষর জানতে হবে না? তিনি কত সালে জন্মেছিলেন? হ্যাঁ, ভেরি গুড। তিনি কত সালে বক্তৃতা রেখেছিলেন? 1993। এবং তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1897। বাহ, ভেরি গুড। তাহলে স্বামীজির 2টো বাণী, বেশ কিছু বাণী আছে। সেই বাণীগুলো শিক্ষার উপর, তোমরা যেহেতু এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেক্ট অলরেডি ম্যান, মুচি মেথড সকলে আমার ভাই, ভেরি গুড। স্বামীজি গেল, এইবার চলে আসে স্বামীজির পর আরেকজন জি, 23-এ। এই দিবসটার নাম কি? পরাক্রম দিবস। আর আমরা আরো কি বলি? দেশপ্রেম দিবস আর পরাক্রম দিবস। ভারতবর্ষে পরাক্রম দেশ, হ্যাঁ, শৌর্য বীর্য দিবস সেটাও বলা হয়। নেক্সট, এইবার নেতাজি সম্বন্ধে তো জেনে রাখতে হবে, তাই না? কত তারিখে মারা গেছিলেন? এটা রহস্য। হ্যাঁ, ও বলছে, বলো কি বলো? 1945-এ মারা গেছিলেন। এখন কি বলো তো দেখি? নেতাজির জীবন রহস্য, আমাদের মৃত্যু রহস্যের রহস্যই থেকে গেছে, সে সম্বন্ধে বলার অবধি। আচ্ছা, নেতাজির সম্বন্ধে আর 2-একটা, কত সালে তিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তার গঠিত দলের নাম কি, তিনি কোন স্বরাজদ্বীপ শহীদ দ্বীপ, এইগুলো সম্বন্ধে 2-একটা কোশ্চেন। তার কি বাণী, 2-একটা তার স্লোগান, দিল্লি চলো, করেঙ্গে মরেঙ্গে। ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো সামনে ভোট এসে গেছে, ভোট বড় বালাই, সুতরাং 25 তারিখ মনে রাখতেই হবে। কি বলছে? ন্যাশনাল ভোটার্স ডে। তারপরে রিপাবলিক ডে। তারপরে চলে আসো লালা লাজপত রায়ের জন্মদিন। তারপরে মার্টার্স ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্টার ডে মানে বাংলায় কি বলবো? শহীদ দিবস। আচ্ছা, এই শহীদ দিবসে কাকে হত্যা করা হয়েছিল? কাকে হত্যা করা হয়েছিল? আমি মরে যাব। 30শে জানুয়ারি কাকে হত্যা করা হলো? এত টাইম নিচ্ছ কেন? বলে গান্ধীজি মরে যাওয়া খুব কষ্টের, তো এই জন্য দেরি করে বললাম। গান্ধীজিকে হত্যা করেছিলেন কে? গান্ধীজির একটা বাণী বলো। ভেরি গুড। কি লেপ্রোসি রোগের যে জীবাণু, তার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তা ব্যাকটেরিয়া গঠিত রোগ, অ্যান্টিবায়োটিক খাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এই পৃথিবীতে যেগুলো ভাইরাস গঠিত রোগ, তা এমনি সেরে যায় অথবা সারে না। এইডস ভাইরাস গঠিত, সারে না। হেপাটাইটিস বি ভাইরাস গঠিত, সারে না।
আর কি বললাম, और क्या चाहिए, ক্যান্সার, ভাইরাস গঠিত রোগ। তাই ভাইরাস গঠিত যেটা এমনি সেরে যায় সেটা এমনি সেরে যায়, যেটা সারে না সেটা কোনোভাবেই সারে না। সাধারণত এই যে দেখো হাম পক্স এগুলো এমনি সেরে যায়, কবিরাজ আছে পৃথিবীতে, সেই সব রোগের কবিরাজ আছে যেগুলো রোগগুলো এমনি এমনি সেরে যায়। যাক, আমার দরকার ছিল ডিসেম্বর, নোবেল প্রাইজ এবং জানুয়ারি, এই দিবসগুলো তোমাদের জানা আছে। এবার আমি তোমাদের চলে যাব 12টা বাজানোর জন্য। এই আমার পেজ কি করলাম, প্রত্যেককে জিজ্ঞাসা করব, ক্যামেরাটা তুই ঘোর, যে পারবে না তাকে ভাইরাল করে দেবো। ভাইরাল করার জন্য একটাই আমার কাজ, বকাঝকা করা। আমি ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করব, রেডি থাকো, করবে। অর্থাৎ কোশ্চেন কি কি হতে পারে, যেমন ধরো বাংলার কোশ্চেন, বাংলায় প্রথম কোশ্চেন হতে পারে আজকে বাংলা কত তারিখ, যার যেদিন থাকবে সে বাংলা তারিখ অবশ্যই। তো আজকে বাংলা তারিখ কত বলো, বসে বলো, অসুবিধা নেই। 20 অগ্রহায়ণ 1432। 20 অগ্রহায়ণ বলবো না 20 অগ্রহায়ণ বলবো? 20 অগ্রহায়ণ বলতে বেশ, অনেকে বলে 1লা ডিসেম্বর, 1লা ডিসেম্বর, অনেকে বলে 2লা ডিসেম্বর। না, আমি এমনি মজা করে বলছি, যখন যেটা দরকার তখন সেটা দাও। কেউ যদি বলে 4 ডিসেম্বর হবে, যখন যেটা অভ্যস্ত তার সঙ্গে সেটা বলে কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো। আচ্ছা, বাংলার ক্ষেত্রে দ্বিতীয় কোশ্চেন থাকবে, তোমার একজন প্রিয় বাঙালির নাম বলো। প্রিয় বাঙালির নাম কে বলবে? কারোই প্রিয় বাঙালি নেই, সব বিদেশে বাস করো নাকি? কার প্রিয় বাঙালি বলো একজন, বাবা বলো তুমি একজন প্রিয় বাঙালি। কি বললে? সুভাষচন্দ্র বোস। বেঁচে থাকো, মরে গেছে যার, তাদের নিয়ে বেঁচে থাকা একজন প্রিয় বাঙালি বলো। ও তো চাকরি কনফার্ম করার জন্য মমতা ব্যানার্জির নাম বলেছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের 3টি রেকর্ড বলো। বলো। 183 রানের হাইয়েস্ট রান ছিল। আরে ওনার রেকর্ড নাই, ক্রিকেট জগতের রেকর্ড হবে। ওনার রেকর্ড তো, আমার তো প্রচুর রেকর্ড আছে, আমি একবার 3বার আউট হয়েছিলাম পরপর। তাহলে আমি আমার রেকর্ড দিয়ে কি করবো? হ্যাঁ, লর্ডসে ইংল্যান্ডকে হারানো। লর্ডসকে ইংল্যান্ডে হারানো, এটা একটা রেকর্ড কিন্তু, কারণ লর্ডসকে গিয়ে ইংল্যান্ডকে হারানো রেকর্ড। ये भी अच्छा है। আর একটা রেকর্ড কে বলবে? আর একটা রেকর্ড, সৌরভ গাঙ্গুলি একজন ক্যাপ্টেন যে পরপর 4টে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, আর কি রেকর্ড আছে? দ্য মোস্ট রিমার্কেবল কামব্যাক প্লেয়ার, এটা একটা বারবার কিন্তু কামব্যাক করেছে, সৌরভ গাঙ্গুলি রেকর্ডের মধ্যে আছে। হ্যাঁ, নেক্সট পরবর্তী কথা, বাঙালি শ্রেষ্ঠ বাঙালি যেমন হবে, তবে আমি বলবো অবশ্যই তোমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা তারা সাহিত্যের একজনকে বলো না, তারা সাহিত্যের একজন বলো। যদি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলো, বা তুমি জীবনানন্দ দাশ, অথবা তুমি মাইকেল মধুসূদন দত্ত, এটা তোমার হলো। এবার যদি জীবিত বলে, তো জীবিত বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক ব্যক্তিত্ব অলরেডি আছে। হ্যাঁ, তাদের মধ্যে 2-1জনের নাম বলতেই পারো, জয় গোস্বামী বলতে পারো, শঙ্খ ঘোষ বলতে পারো, যার যেটা ভালো লাগে সেটা বলো, কিন্তু তার সম্বন্ধে কিছু না জেনে মাতব্বরি করার দরকার, জোরসে বলো। আর বাংলা সম্বন্ধে এর জিজ্ঞাসা, বাংলা কেন পড়েছো, বাংলা কেন পড়েছো জিজ্ঞাসা করবে। এটা সবাইকে জিজ্ঞাসা করবে। যারা তোমার সায়েন্স, তাই তো, তুমি সায়েন্স নিয়ে কেন পড়েছো? কেন পড়েছি এটা তো স্যার জানি না। ও কেন পড়েছে জানে না, বুঝতে পারছি। আই ডু নট নো মানে কি, বলে আমি জানি না, সঠিক বলে ফেললো। দেখো, সাবজেক্ট যে যেটা পড়েছো সেই সাবজেক্ট সম্বন্ধে তোমাকে কেন পড়েছো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যেটা বলে দিই সেটা ভাবো, তো বাকিটা তোমরা তোমাদের মতো করে ভাববে। যেমন ধরো বিজ্ঞান নিয়ে পড়েছে, স্যার ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি অনুরাগ ছিল এবং ভেবেছিলাম যে বিজ্ঞানটা পড়ে নিয়ে, বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বিশেষ করে এই জায়গাগুলোতে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করা। ভারতবর্ষে কুসংস্কারে ভরে গেছে, সেই কুসংস্কারগুলো দূরী করার একটা ভাবনা এসেছিল সেই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। কারণ সায়েন্সটা আমরা কখন নেই, যখন মাধ্যমিক স্যার বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা ছিল, আর সেই সময় যারা আমরা একটু ভালো রেজাল্ট করেছিলাম তাদের প্রত্যেকের বিজ্ঞান সাবজেক্টটা নেওয়ার জন্য স্যাররাও বলেছিলেন। কারণ তুমি মাধ্যমিকে খুব বেশি যে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আছে তা তো নয়। আচ্ছা, তাহলে প্রত্যেকের সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ফ্যাক্টর। যেমন এরপরে তুমি যদি ডিগ্রিটা পড়ো, তারপরে বাংলা অনার্স নিল, তোমার কিসে অনার্স ছিল? অনার্স কমপ্লিট হয়নি এখনো। অনার্স কমপ্লিট হয়ে তো বিরাট ব্যাপার, তোমার তো ইন্টারভিউতে বেঁচে গেলে তুমি। শোনো, কেউ যদি বলো যে আমার এডুকেশন এটা হচ্ছে, আমি গোপন করে যাচ্ছি, গোপন করার দরকার নেই, অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যাবে।
প্রথম কথা হচ্ছে ওনাকে তো কিছু বলার সুযোগ দিতে হবে। আমি যদি এই যে আমি একটু আগে ইন্টারভিউ নিলাম, বলছো একজনকে কাকে জিজ্ঞাসা করলাম যেন, সে দেখছি না তাকে, হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেছি, ওকেও জিজ্ঞাসা করছে তুমি এখানে কেন এসেছো। আচ্ছা বলো তো, তোকে ইন্টারভিউ বোর্ডে যদি তোমাকে বলে তুমি কেন এসেছো, কি বলবে, কে বলবে বলো? প্রাইমারি স্কুলে টিচার হওয়ার জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছি। দেখেছো, ও টিচার হওয়ার জন্য, ও তো বলবে যে আমি এখানে টিচার করার জন্য বসে নেই, আমাদের পাঠানো হয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তাহলে প্রকৃত উত্তরটা কি হবে? বলে স্যার আমি টেট কোয়ালিফাই করেছি, আপনারা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডেকেছেন তাই এসেছি। ঠিক আছে, এইটাই শেষ কথা। এবং যদি এই যে সাক্ষাৎকারের ডেকেছে এবং লাস্টে তুমি যেটা ওই তারপরে বলো যাতে আমি সফল হয়ে শিক্ষকতায় যোগ দিতে পারি, এইটা পরে বলো। কিন্তু প্রথম কথা সেটা হচ্ছে যে আমি টেট কোয়ালিফাই করেছি, ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছি, ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য আপনারা ডেকেছেন তাই এসেছি, যাতে আমি ভবিষ্যতে একটা শিক্ষকতার পদে যোগ দিতে পারি। এইটা হচ্ছে মূল কথা। আচ্ছা, সাবজেক্টে ভালো লাগার জায়গাটা তোমাদের আমি বললাম, প্রত্যেকে দুটো তিনটে বলবে। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট ভালো লাগার ক্ষেত্রে যদি তোমাকে বলো অনার্সের ক্ষেত্রে, তাহলে বলবে স্যার বাংলা আমি ভালোবাসি, বাংলাটা আমার অত্যন্ত প্রিয়। আর সেই সময় আমাদের কলেজের ক্ষেত্রে বাংলা পেয়েছিলাম, আমি এটাকে গ্রহণ করেছি। সায়েন্স নেওয়ার ক্ষেত্রে যদি তোমাকে সায়েন্স অনার্স করেছো কোনো কিছু, তাহলে অবশ্যই স্যার বিজ্ঞানটা ভালো লাগে, ভারতবর্ষ কুসংস্কার এবং বিভিন্ন জায়গায় বিজ্ঞানের সচেতনতা বৃদ্ধির জন্য আমি বিজ্ঞানকে নিয়েছি। ইতিহাস কি? তাহলে প্রথম কথা হচ্ছে ভালো লাগা, আর দ্বিতীয় কথা আমি এইটার জন্য কলেজ এলিজিবিলিটি পেয়েছি, আমি আমার চাওয়া পাওয়া মিলে গেছে। আচ্ছা, সাবজেক্টের পরেই তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন যেমন ভালো লাগলো, এবার বাংলা থেকে প্রচুর কোশ্চেন থাকবে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে তোমার বাঙালি প্রিয়, তোমার প্রিয় কবিকে, তোমার প্রিয় সাহিত্যিককে। যেমন সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স স্টুডেন্ট জিজ্ঞাসা করবে তুমি সায়েন্স স্টুডেন্ট তাই তো? আচ্ছা বলো, বসো, অসুবিধা নেই। তোমার প্রিয় সায়েন্টিস্টকে? স্যার আমার প্রিয় সায়েন্টিস্ট হলো আইনস্টাইন। ওর প্রিয় সায়েন্টিস্ট আইনস্টাইন। অ্যাটম বোমা আবিষ্কারের ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করেছিলেন? স্যার বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায় E=mc² মানে থিওরি দিয়ে, এই সূত্র কাজে লাগানো হয়েছিল। আচ্ছা, ভারতবর্ষের কোন সায়েন্টিস্ট প্রথম নোবেল পেয়েছে? স্যার এটা আমার ঠিক জানা নেই। তুমি তো বিদেশের সায়েন্টিস্ট, ভারতে কে বলবে বলো কোন সায়েন্সের কি আছে? ভেরি গুড, সিবি রমন প্রথম ব্যক্তিত্ব যিনি। কিসের জন্য পেয়েছিলেন? ভেরি গুড, দি স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ আলোর বিক্ষেপণ আবিষ্কার করার জন্য। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স কার কার আছে ডিগ্রিতে বা এইচএস লেভেলে? তোমাকে তো প্রথম কোশ্চেন তুমি জানো ভালো করে, পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলা হয় কেন? এটা তো জানো, বলো, বর্ষ বলো। সায়েন্স বলার অনেক রকম কারণ আছে, মানে এর তো পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি হয়। তো আপনি যেহেতু বললেন যে কেন বলা হয়, তো এফেক্টে আমি পক্ষে যুক্তি দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যেমন সায়েন্সের ক্ষেত্রে H2O এটা যেমন জল আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, পলিটিক্যাল সায়েন্সে এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে পারি, তাই একে বিজ্ঞান বলা হয়। ব্যাস, এর সঙ্গে তুমি আরেকটা যুক্ত করো, সেটা হচ্ছে সায়েন্স আমরা তাকেই বলি যেখানে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত হয়। দেখো, আমরা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পরীক্ষা মানে আমরা রাষ্ট্র কীভাবে চালাবো, পর্যবেক্ষণ করলে ভেবে চললে ভালো হবে। তারপরে উদাহরণ দাও, বলে স্যার আমরা দেখেছি সামন্ত প্রথা, জমিদারি প্রথা, স্বৈরাচারী, গণতন্ত্র, ভেরিয়াস টাইপ দেখে আমরা লাস্টে সিদ্ধান্ত নিয়েছি গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি দ্য বেস্ট। তাহলে তুমি ওইটাই বলো, তোমার যুক্তিটাও যেমন দাও আমারটাও দাও, ঠিক আছে? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স আর কারো ইয়েতে ছিল, এইচএস লেভেল ছিল। আপনি একটা কথা বলেন যে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট, এই কথা যদি আমি বলি তো ওরা তো আমাকে প্রশ্ন এটা করতেই পারে যে ডেমোক্রেসি যদি বেস্ট হবে তাহলে সক্রেটিসকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময়, যারা 500 জন ওখানকার মানে মেম্বার ছিল এথেন্সের, তারা কিন্তু যৌথভাবে সক্রেটিস নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে ফাঁসি দিয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু অ্যারিস্টটল বলছে ডেমোক্রেসি ইজ নট দ্য বেস্ট। না, ব্যাপারটা বুঝতে হবে, ডেমোক্রেসিটা মাথায় রাখতে হবে। ডেমোক্রেসিটা কিন্তু স্বাধীনভাবে ডেমোক্রেসি হওয়া দরকার। সেই সময় ডেমোক্রেসিটা কুসংস্কারাচ্ছন্ন ডেমোক্রেসি ছিল, ডেমোক্রেসি তখনও প্রতিষ্ঠা। ডেমোক্রেসিটা সঠিকভাবে এস্টাবলিশ করাটা হচ্ছে স্বাধীনভাবে মতামত পোষণ করা এবং সংস্কার মুক্ত ডেমোক্রেসি। তুমি এইটা বলবে যে ডেমোক্রেসি মতলব কি আমরা অন্ধ 30 জনকে নিয়ে যদি সদস্য বলি যে 30 জন, সেই সময় দাঁড়িয়ে মনে হয়েছে ওইটাই ঠিক। আজকে তুমি বলো আমাদের ডেমোক্রেসি থেকে সমস্যা নেই, আমাদের ডেমোক্রেসিতে সমস্যা আছে। আর তুমি যদি বলো যে ডেমোক্রেসি নিয়ে যদি প্রতিটি জিনিসের এই যে ডেমোক্রেসিতে বলা যায় সংখ্যাগরিষ্ঠের মতামত, আমি তো বলবো যে কোনো সরকার গঠিত হয় মাত্র 100 জনের মধ্যে 10 জনকে নিয়ে।
তুমি মোট যে জনসংখ্যা 100 জন, তার মধ্যে ভোটাধিকার দেওয়ার মতো 80 জন আছে। এই 80 জনের মধ্যে ভোট দেয় হচ্ছে প্রতি বছর ভোট পড়ে 50%, তাহলে ভোট দিল 40 জন, লোক ছিল কত? 80 জন, ভোট দিল 40 জন। এই 40 জনের মধ্যে যিনি জয়ী হয় তিনি পায় সর্বাধিক হলে 50%, তাহলে পেলে কত? 20% ভোট। ভারতবর্ষের অর্থনীতিতে আমাদের ভারতবর্ষে মেয়েদের ভোটটার প্রায় 80% ডিলিট করে পুরুষরা, তাহলে 20টার মধ্যে ভোট হলো কত? 10টা। তাহলে ছিল ভোটার কত? 100, যিনি জয়ী তিনি পেলেন কত? 10টা। এই 10-এর মধ্যে ধর্মান্ধতায় ভোট হয় প্রায় 3-4টে, থাকলো কত? 7টা। এই 7টার মধ্যে জালি ভোট হয় 2টো, থাকলো কত? 5টা। তাহলে সরকার গঠন হলো কটা ভোটে? ভোটার ছিল কটা? 100টা। তা আমি কি এর মধ্যে কোনো অবৈধ কথা বলেছি? তাহলে তো যা হোক হয়ে গেল। তাহলে সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যার লঘিষ্ঠতে। আচ্ছা বেশ, পরবর্তী কোশ্চেন তোমাদের আমি বলি। তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কেউ মাথায় রাখছো না, কিন্তু কেউ পড়াশোনা করছো না কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা প্রকল্পগুলো ভালো করে পড়েছো তো? পেপার প্রতিদিন পড়ছো তো? আমি তো পাগল হয়ে যাবো। জাতীয়তাবোধ জাগরণের জন্য কি করবে বলো? ইউনিকে নিয়ে সব জাতীয়তাবোধের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। এত বলবা কিছু? জাতীয় সঙ্গীত গাওয়ানো হবে। জাতীয় সঙ্গীত গাইবো। আর আজকে তো গাইনি, আমাদের কালকে আমরা বিজাতি হয়ে থাকলাম নাকি? খুব ভালো কথা বলেছে। জাতীয়, দেখো, জাতীয়তাবাদ বৃদ্ধির জন্য জাতীয় সঙ্গীত, জাতীয় ঐতিহ্য, জাতীয় দিবস এবং মহাপুরুষের বিভিন্ন রকমের বাণী এবং তাদের আদর্শ অনুকরণ করব। ভেরি গুড, সেটা যেমন একটা ফ্যাক্টর। তাহলে তুমি বলবে স্যার জাতীয়তাবাদ বৃদ্ধির জন্য স্কুলে জাতীয় দিবসগুলো পালন করব, আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের জাতীয়তাবোধ বৃদ্ধি করব, মহাপুরুষদের বাণী, তাদের আদর্শ, তাদের ভাবনা চিন্তা এবং জাতীয় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পাঠের মধ্যে দিয়ে জাতীয়তাবোধ বার। আচ্ছা, তোমাদের বেঞ্চের কোশ্চেন, পড়াশোনার পাশাপাশি কোন সংস্কৃত বিষয়ে তোমরা পারদর্শী? সাংস্কৃতিক বিষয়টা বোঝো না নাকি? মারদাঙ্গাটা খুব ভালো বোঝো। কি বলবো বলো? এসব ভাইরাল হচ্ছে, কিন্তু দেখে লোকে বলবে যে গেছে 200 টাকা। কে বলবে বলো? গান করা যেতে পারে। কি বলো? গান, তারপরে ছবি আঁকা, এগুলো। ভেরি গুড, বলবে স্যার আমি পড়ানোর পাশাপাশি স্কুলে গান করা, ছবি আঁকা, কুইজ কম্পিটিশন, গ্রুপ ডিসকাশন, আবৃত্তি। আর তা দেখ, এখানে যা বলতে দেবো না, ওখানে বলতে, তা জিজ্ঞাসা করবে কোথায়? তাহলে আমি সংস্কৃত বলবো না যদি জিজ্ঞাসা করে। আমি বিএ পাস করেছি বলবো না যে জিজ্ঞাসা করে। আমি বাংলা পড়েছি, কোথায় জিজ্ঞাসা করবে? তা জিজ্ঞাসা করে বাড়িতে কেমন আছো, কে কে আছো, হ্যাঁ, তরকারি কাটে কে। হাতের কাজ শিক্ষা সংস্কৃতির মধ্যে তুমি বলতেই পারো স্যার বিদ্যালয়ে আমি হাতের কাজ বিভিন্ন কিছু করবো। আচ্ছা, তোমাদের বেঞ্চি, তোমাদের কোশ্চেন। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কোন পেপার পড়া উচিত আমাদের? পেপার স্যার সবই পড়ি আমাদের, পাশাপাশি বাড়িতে আমাদের চায়ের দোকানে সব পেপারই পড়ি, সেখানে বর্তমান, আনন্দবাজার এবং পাশাপাশি সংবাদপত্রগুলো দেখি। তবে আনন্দবাজার, বর্তমান, এই দুটোর মধ্যে থাকো এবং পাশাপাশি স্যার টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, সিএনএস। আচ্ছা, তোমাদের কোশ্চেন, ভেরি রিসেন্ট তোমরা কোনো বই পড়েছো? বই পড়ে ছেড়ে দিয়েছি, মোবাইলে দেখি সারাদিন। বই পড়োনি? ভালো করেছো। তুমি? হ্যাঁ পড়েছি। কি বই পড়েছো? অভিজ্ঞান শকুন্তলা। অভিজ্ঞান শকুন্তলম। বাহ, সংস্কৃততে পড়েছো না বাংলায় পড়েছো? ওটার বঙ্গানুবাদ পড়েছি বাংলা। বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কি করেছে? এটা তো মহাকবি কালিদাসের লেখা। বঙ্গানুবাদটা করেছিল নিশ্চয়ই, তার নাম আছে। কে করেছে এটা দেখোনি, তাই তো? সেটা জানি। আচ্ছা, কোন প্রকাশনীর পড়েছো? সেটাও তো জানা নেই। বইটা পড়েছো, তাই তো? আচ্ছা বলো তো দেখি, এখানে দোষী কে? হ্যাঁ, এইটা পড়লে তো এর মধ্যে সবচেয়ে দোষী দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি। মুনি হচ্ছে বদমাস নাকি? আচ্ছা বেশ, তুমি কোনো কিছু পড়েছো? না স্যার পড়া। তুমি পড়োনি? খুব ভালো পড়েছো। আমি আবার বলছি, দেখো, যে কোনো একটা বই, বিশেষ করে যারা সাহিত্যের স্টুডেন্ট, তারা যদি একটা বইয়ের মধ্যে না থাকে। কি বই পড়েছো? স্যার কোনি বই পড়েছি। কোনিটা পড়েছো? দেখো, কোনিটা হলে পরে, কোনি কার লেখা? মতিনন্দীর লেখা। মতিনন্দী। আচ্ছা বেশ, ওনার ছদ্মনাম কি? মতিনন্দীর লেখা আর একটা বইয়ের নাম বলো। স্যার জানা নেই। কে বলতে পারে? তো ওইখানেই তো আমি বলবো একজনের নাম, তুমি কার নাম বলবা? আমি গ্রিসের ইতিহাস পড়েছি, থুকিডাইডিসের লেখা। ভেরি গুড। গ্রিস,
প্লেগ গ্রিসের রোগের রাজধানী? বর্ণনা আচ্ছা, গ্রিস এথেন্স। সম্বন্ধে, হ্যাঁ, very good. গ্রিস সম্বন্ধে এই যে দেখো প্রতিটি ব্যাপারে আমরা দেখি গ্রিস গ্রিস, এই গ্রিসের উত্থানের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? হেরোডোটাস। ভেরি গুড। কারণ হেরোডোটাস থেকে শুরু করে একের পর এক বিভিন্ন রকমের উত্থানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা রয়েছে। আচ্ছা, গ্রিস দেশটি কোন সাগরের পাশে অবস্থিত? ভূমধ্যসাগর। ভেরি গুড। অর্থাৎ যে যেটা পড়বে সেই জায়গাটা একটু আপডেটেড রাখো। আমিও তো কোশ্চেন জিজ্ঞাসা করলাম, ওরা হয়তো আরও টাফে যাবে। আচ্ছা বেশ, এইবার চলে যাচ্ছি তোমাদের বেঞ্চি। এ তো সব একের পর এক। আচ্ছা, তোমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলা। তোমার? বাংলা। তোমার? ভেরি গুড। মাতৃভাষা বাংলা কেন? বলে মা সারাদিন বকবক করে ওই জন্য মাতৃভাষা। বাংলা কেন? আমরা বাঙালি, সেজন্য মাতৃভাষা। ছোট থেকে এই ভাষাতেই আমরা কথা ভেরি গুড। শিখেছি এবং বলছি। ছোট বাচ্চা থেকে মা বাবা আত্মীয় স্বজন সকলের কাছে এই ভাষা শুনেছি আর এই ভাষায় কথা বলেছি। আচ্ছা, কেউ হিন্দি ভাষা কথা বলে, ওদের মাতৃভাষা দিবস কত তারিখে? আমাদের মাতৃভাষা দিবস কত তারিখে বলো? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, জানো না? ও বলতে চাইছিল 21শে ফেব্রুয়ারি। যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের, যারা ইংরেজিতে কথা বলে তাদের মাতৃভাষা দিবস? ভেরি গুড, কাম টু দ্য পয়েন্ট, অন ক্যামেরা বলছি। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এত বড় লড়াই কোথাও হয়নি। তাই হিন্দিতে বলো, চাইনিজে বলো, হিব্রু বলো, আরবি বলো, ইংরেজি বলো, উর্দু বলো, যে কোনো ভাষায় কথা বলো না কেন, সকলেরই কিন্তু মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করি, বলো ইউএনও, জাতিসংঘ, এখানে বলছে নেশন, নেশন কথার বাংলা অর্থ কি হবে? নেশন কথা তো স্যার জাতি। জাতি। তুমি কোন জাতির লোক? হিন্দু না মুসলিম? কি? ভারতীয়। ভেরি গুড। ওর প্রথম পরিচয় আমি ভারতীয়, দ্বিতীয় পরিচয় হিন্দু। ভারতীয়, তৃতীয় পরিচয় ভারতীয়। ভারতীয়, চতুর্থ পরিচয় ভারতীয়। এবং আমাদের টোটাল পরিচয়টা আমরা জাতি হচ্ছে কি? ভারত। ভেরি গুড। এই কোশ্চেনটা কিন্তু বারবার ফেস করবে। আচ্ছা, তুমি যে ভারতীয় তার প্রমাণ? স্যার, ভারতীয় নাগরিক হিসেবে আমি যে রাজনৈতিক অধিকারটা ভোগ করি, তো সেটার মাধ্যমে হচ্ছে আমার নির্বাচন বা ভোট দেওয়া, সেটাই আমার নাগরিকত্ব। তার মানে যারা ভোট দেয় না তারা ভারতীয় না? আমার এই বাচ্চাটা আছে, মেয়েটা, ও তো ভোটার না, ও তো ভারতীয় না এখানে কি? না স্যার, ভোট দেয় না, যারা ওই অধিকারটা ভোগ করার অধিকারী কিন্তু ভোগ করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা অধিকারী তারা সবাই ভারতীয়। তার মানে 2 বছর 3 বছরের অধিকারীও। দেখো, তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু আমি চাইছি আরো বেশি ইলাবোরেট হোক। কি বলবো বলো? বাই বার্থ মানে জন্মসূত্রে যারা ভারতীয়, তারা সব ভারতে জন্মগ্রহণ করছে, তারা ভারতীয়। হ্যাঁ, ভারতীয় হলে পরে শুধু জন্ম লাভ করলে যে ভারতীয় তা না। আমি মাইগ্রেশনের মাধ্যমে ভারতীয় হতে পারি, আমি ডুয়াল সিটিজেনশিপ ভারতে চালু হতে পারি, আমি এখানে বসবাস করার জন্য এখন বিভিন্ন পদ্ধতিতে হতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে স্যার আমি ভারতে জন্মগ্রহণ করেছি, আমি ভারতের সিটিজেনশিপ নিয়েছি, অত জন্মসূত্রে আমি ভারতীয়। তাই তুমি যেহেতু জন্মসূত্রে ভারতীয়, তাই আমার ভারতবর্ষ আমার নেটিভ ল্যান্ড। আচ্ছা, তোমার তো হয়ে গেল, তো ওদের জিজ্ঞাসা করি, বলো তো দেখি, স্কুলে পরিবেশ রক্ষা করার জন্য কি কাজ করবে তোমরা? বাচ্চাদের বলবে কি মিড ডে মিল খা বাড়ি যা নাকি? আচ্ছা, পরিবেশ সুন্দর করার জন্য, স্বাস্থ্য রক্ষা করার জন্য 2-1টা স্কুলে গিয়ে কি কাজ করবো? স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, স্কুলে গাছপালা লাগাবো। হ্যাঁ, ভেরি গুড। এই পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তুমি বাচ্চাদের বলবে, তাই তো? স্যার সবাই মিলেই করতে হবে। তুমি থাকবে, বাচ্চারা থাকবে। একদম স্যার। তুমি? আমিও তো তাই আর কি। আচ্ছা, আমি কি বলেছিলাম, বাচ্চারা কি পরিবেশে ঝাড় দেবে? বাচ্চারা কি ঝাড় দেবে বা বাগান টাগান পরিষ্কার করবে? এটা কি করার অধিকার আছে কি? তোমরা, ও যেটা বলেছে কিছুটা আছে, কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটি স্কুলে কিন্তু ঝাড় দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তার একটা নির্দিষ্ট সরকারি অনুদান রয়েছে। বাচ্চাদের দিয়ে কিন্তু আমরা এই সমস্ত কাজ করাতে পারি না। তবে হ্যাঁ, তাদের গাছ লাগানো, যাতে কোনো জায়গায় কোনো কিছু নোংরা ফেলা না হয় সেটার জন্য তাদের সজাগ করতে পারি। ঠিক আছে, তোমরা সেইটার দিকেই গুরুত্ব দাও। কিন্তু বাচ্চারা ঝাড় দেবে, বাচ্চারা জঙ্গল পরিষ্কার করবে, এটা হবে না। তাহলে তোমাদের টার্গেট থাকবে সেটা হচ্ছে এই যে বাচ্চারা যাতে যত্রতত্র নোংরা না ফেলে, যত্রতত্র থুতু না ফেলে, এবং নাম্বার 2 অবশ্যই মিড ডে মিল খাওয়ার আগে যাতে হাত ধুয়ে ফেলে,
খাওয়ার পরে যথেষ্ট কুলকুচি করে হাত ধুয়ে ফেলে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দু একজন পরিবেশ হিতবাদীর নাম বলো। পরিবেশ হিতবাদী বলো। সুন্দরলাল বহুগুণা। তুমি একজন বলো। তুমি একজন বলো। মেধা পাটেকর। মেধা পাটেকর। মেধা পাটেকর কি করেছে? নর্মদা মাছ। বলো, কি বললে? নর্মদা বাঁচাও আন্দোলন। আচ্ছা, নর্মদা নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে? অমরকণ্টক থেকে। আচ্ছা বেশ, এ পাশে কোশ্চেন জিজ্ঞাসা করছি, তোমরা কিন্তু আমাদের যে দেওয়া পেজ, এইটা পেজ ধরে ধরে কেন তোমরা ভাবছো না কেন? আরে বাবা, কি বলো তো দেখি, যে বাচ্চাদের মতো কাজ করছো। নিজের থালায় রয়েছে তো ওইটা খাওয়া আগে, তারপরে ওই দাদাকে দিয়েছে ওটা দেওয়া আগে। নিজের থালায় যেটা আছে সেটা তো পরিষ্কার করো নাকি? তাহলে তুমি কি করবা বলো? সিআরসির পুরো নাম কি? সিআরসি, এই যে লেখা আছে ক্লাস্টার্ড রিসোর্স ইএফএ, পুরো নাকি? এই পেজটা দিয়েছিল, এ তোমরা পেজটা পাওনি? এটা পাওনি মানে? এটা কি আগের সপ্তাহে এর আগেই প্রথমে 32 সময় দিয়ে দেওয়া আছে। ড্রপ আউটের কারণ কি? স্যার, ড্রপ আউটের কারণ শিক্ষাক্ষেত্রে বহু পরিবার তাদের সন্তানদের শিশু শ্রমে নিযুক্ত করছে, এর জন্য তারা স্কুল যেতে পারছে না। তুমি একটা কারণ বললে, সে পাস ফেল ফোটা, বলো বলো। পাস ফেল, বসে বলো, বসে বলো। পাস ফেল ফোটা। হ্যাঁ, পাস ফেল বোধ একটা বিরাট ফ্যাক্টর। আচ্ছা বেশ, ওরা বললো যে শিশু শ্রম হিসাবে কাজে লাগানো হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। পাস ফেল পথে একটা বিরাট ফ্যাক্টর। এছাড়া কি বললে? ওই দেখো, এই দারিদ্রতা বলে কোনো কথা আছে? হয় দরিদ্রতা অথবা দারিদ্র। কথা বলার সময় মাথায় রাখতে হবে কি বলছি। পড়াশোনা কোনো কি বলছো? কোনো বিষয়ের প্রতি ভীতি বা কোনো পার্টিকুলার স্যার ম্যামের প্রতি ভীতি থাকলে এটা একটা স্কুলের পরিবেশ মানাতে পারছে না, পড়াশোনার উপর প্রেশার বা বিভিন্নভাবে হতে পারে। শোনো, এটা পাস ফেল পথে একটা বিরাট ফ্যাক্টর, সেটাকে বন্ধ করে দিয়ে রদ করা হয়েছে। এটা ফ্যাক্ট। এখন পাস ফেল পথে আছে নেই। নাম্বার 2, বাচ্চাদের পুষ্টির অভাব, সেটা আমরা মিড ডে মিলের মাধ্যমে পাবো। নাম্বার 3, দারিদ্র একটা বিরাট ফ্যাক্টর। স্টুডেন্টদের মধ্যে সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাচ্চাদের বিভিন্ন শিশু শ্রম হিসাবে কাজে লাগানো, সেটা একটা কারণ। তবে সেইগুলো রোধ করার জন্য স্যার আমাদের কিন্তু সর্বশিক্ষা যোজনা অনেকটা কাজে লেগেছে। আচ্ছা, তোমাদের বেঞ্চিতে জিজ্ঞাসা করি, তোমাদের কি কি সাবজেক্ট ছিল? তোমার সায়েন্স, তোমার ইতিহাস, তোমার গণিত। আচ্ছা, তোমাদের যেটা বিষয়ে আমি অত্যন্ত, বিদ্যালয়ে প্রাইমারির জন্য পরিবেশ পঠন পাঠন কি দরকার আছে? আমাদের পরিবেশ কোন ক্লাসে? ওটা ক্লাস 3 থেকে আছে। ক্লাস 3 থেকে আমাদের পরিবেশ রয়েছে। আচ্ছা, আমাদের পরিবেশে কি কি পড়ানো উচিত তোমার মনে হয়? আমাদের পরিবেশের মধ্যে আমাদের পরিবেশ সচেতনতা, পরিবেশ দূষণ সম্পর্কে। আচ্ছা, পরিবেশ সচেতনতা একটা মিছিল তৈরি করছো, সেখানে 4টে প্ল্যাকার্ড লেখো, কি কি লিখবে? স্যার, জল অপচয় বন্ধ করো। না, ওইভাবে তো হবে না। জল অচবাই বন্ধ করো, তা তো প্ল্যাকার্ড লিখতে গেলে তুমি জল অচবাই বন্ধ করো মানে তার স্লোগান লিখতে হবে। স্কুলে স্কুলে কি লেখা থাকে? জল ধরো, জল বড়, আর কি? চল 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 বন্ধ করি, চল 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 বন্ধ করি, খোলা কল, এসব আছে না? এই স্লোগানগুলো কিন্তু রেডি রাখতে হবে। ভেরি গুড। আচ্ছা, তোমার হাতে আংটি আছে? না স্যার। তুমি কি জ্যোতিষী বিশ্বাস করো? না স্যার। তুমি কি মাদুলি বিশ্বাস করো? ভেরি গুড। আচ্ছা, কুসংস্কার মুক্ত করার জন্য বাচ্চাদের দুটো ভালো কথা বলো তো। ভালো কথা নেই? দাঁড়াও, এদের সুযোগ দাও, সুযোগ দাও। ভূত প্রেত বিশ্বাস না করতে। হ্যাঁ, ভূত 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 কথাটি বলছে কেন? প্রেত বলেছি স্যার। হ্যাঁ, ভূত প্রেত বিশ্বাসটা না বিশ্বাস। বুঝতে, এই কথাটি মাথায় রাখতে হবে যে ইউ আর গোয়িং টু বি টিচার। হ্যাঁ বলো। হসপিটালে যাওয়া থেকে ভেরি গুড। এটা একটা কুসংস্কার। আর দ্বিতীয়ত, কোনো মাদুলি বা কবজ আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, আমরা কর্মে বিশ্বাসী হব। ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছে। ব্যাস, তুমি কি বলতে চাইছিলে বলো। স্যার, যুক্তি দিয়ে কোনো কিছু গ্রহণ করতে হবে। এটা একটা ফ্যাক্টর।
তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। আমি আমার শেষ পর্যায়ে চলেছি, 3টে পেজে জিজ্ঞাসা করে আমি চলে যাব, কিন্তু জানে সে পেলে বলে যাব পড়াশোনা করো তো করো, আর নয়তো বাদ দাও। মানে কি বলে, তোমরা সবাই লড়াই করে, হাফ লড়াই করে মোটামুটি দরবার 28 পেলে। তাই না দিরা, চলে যাও। আচ্ছা, বয়স সন্ধি কালকে আমরা ঝড় ঝঞ্ঝার সময় বলি। শিক্ষা মনোবিজ্ঞান থেকে কোশ্চেন